বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু নবযুগ ইউনিভার্সিটি কলেজ অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে থাকবো এমডি শরীফুল ইসলাম শরীফ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, নবযুগ ইউনিভার্সিটি কলেজ, ধামরাই, ঢাকা। আজকে অনলাইন ক্লাসে যে সাবজেক্ট আমরা পড়াবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ফর এসএসসি ফার্স্ট ইয়ার। আজকের টপিক হচ্ছে চ্যাপ্টার নেম বুকস অফ অ্যাকাউন্ট, চ্যাপ্টার 2, লেকচার নাম্বার 4। এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য আমাদের বেসিক দুইটা রুলস আবার পড়তেছি। যে এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য বেসিক যে দুইটা রুলস আছে সেটা হচ্ছে সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। দায়, আয় এবং মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট করতে হবে, এবং দায়, আয় এবং মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। এই দুইটা বেসিক রুল দিয়ে আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। তাহলে এই দুইটা রুলস প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই, এরপর আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে প্রশ্নটা শেয়ার করব সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 4, রাজশাহী বোর্ড 2017। তো রাজশাহী বোর্ড 2017 সালে যে প্রশ্নটা আমাদের আসছিল সেটা আমরা এক নজর দেখে নিই। বলা ছিল যে 2016 সালে 1 জানুয়ারি তারিখে জনাব সবুজ 2 লাখ টাকা এবং 50,000 টাকার বেতন নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে এখানে যে দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করছে, দুইটা হচ্ছে সম্পদ, একটা নগদ এবং কি আসবাবপত্র, দুইটাই সম্পদ। আমরা জানি সম্পদ নিয়ে ব্যবসা শুরু করলে সম্পদ ডেবিট আর মূলধন ক্রেডিট হয়। জানুয়ারি 4 তারিখে বলা আছে নগদ বিক্রয় জাবেদা নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। 7 তারিখে বলা আছে ধারে ক্রয়, তো ধারে ক্রয় জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। 10 তারিখে জাবেদা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা জাবেদা ব্যাংক হিসাব আর নগদান হিসাব। যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 18 তারিখে বলা আছে যে ভাড়া প্রদান, ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। 22 তারিখে বলা আছে যে ধারে বিক্রয়, এটা জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। 27 তারিখে বলা আছে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এর জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। 30 তারিখে বলা আছে যে প্রাপ্য হিসাব হতে পাওয়া গেল, তাহলে প্রাপ্য হিসাব নিকট থেকে যদি পাই তাহলে নগদ টাকা বৃদ্ধি পায়, নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা ছিল এইটা। এখন আমাদের দেখি এখানে প্রশ্নের মধ্যে কি বলা আছে, যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রারম্ভিক মূলধন পরিমাণ আমরা নির্ণয় করি যে মাস আছে ওই মাসের শুরুর তারিখটা। তাহলে আমাদের মাসটা কি আছে? জানুয়ারি। তাহলে জানুয়ারি 1 তারিখে আমাদের যে সমস্ত সম্পদ এবং দায় নিয়ে ব্যবসা শুরু করছে ওইটার যোগফল এবং বিয়োগফলের সমষ্টি আমরা প্রারম্ভিক মূলধন বা প্রারম্ভিক সম্পদ বের করি। তার প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তো জানুয়ারি 1 তারিখে আমাদের যে দুইটা জিনিস নিয়ে শুরু করছে এই দুইটাই হচ্ছে সম্পদ, এখানে কোনো দায় নেই। অতএব আমরা কি করব, নগদ এবং আসবাবপত্র এই দুইটা টাকা যোগ করলে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণটা বের হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো কিভাবে তোমরা খাতার মধ্যে প্রেজেন্টেশন করবে সেটা আমরা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের, আমরা লেখা আছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, দা কাটলাম বিবরণ টাকা টাকা। তো প্রারম্ভিক মূলধনের মধ্যে আমাদের দুইটা জিনিস, এক হচ্ছে নগদ 2 লাখ টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা। তাহলে এই দুইটা সমস্যা হচ্ছে 2,50,000 টাকা। তাহলে এই অঙ্কে প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 2,50,000 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব খ নম্বর কোশ্চেন। তো খ নম্বর কোশ্চেনটা যাওয়ার জন্য আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো খ নম্বর কোশ্চেন প্রশ্ন আমাদের বলা আছে যে 4, 10, 18 এবং 27 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলে দিতে হবে। তাহলে আমাদের জাবেদা কয়টা দিতে হবে? 4টা জাবেদা দিতে হবে। 4 তারিখের জাবেদা, 10 তারিখের জাবেদা, 18 তারিখের জাবেদা এবং কয় তারিখ? 27 তারিখের জাবেদা। এই 4টা জাবেদা দিলে আমাদের 4 মার্ক। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, জাবেদাগুলি আমরা কিভাবে করব। তো জাবেদা নির্ণয় ছক আমরা, তোমরা জানো, প্রথমে লিখবো কোম্পানির নাম হচ্ছে জনাব সবুজ, তারপর লিখবো জাবেদা দাখিলা। আর জাবেদা দাগ হচ্ছে 5টা, তারিখ, বিবরণ, প্রতি পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু বলা আছে 4 তারিখ, তাহলে 2000 প্রথমে লিখবো 2016 জানুয়ারি কয় তারিখ? 4 তারিখ। তো জানুয়ারি 4 তারিখ আমাদের লেনদেনটা ছিল নগদ বিক্রয় 40,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, নগদ বিক্রয়ের ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে নগদান হিসাব ডেবিট, অপরপক্ষে আয় বৃদ্ধি পেয়েছে মানে কি?
বিক্রয় হিসাব ক্রেডিট। এর জন্য যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 40,000 টাকা। তাহলে নগদে বিক্রয় যাবে কি বললাম? নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা এখানে নোট লিখেছি নগদে পণ্য ক্রয় করা হলো। শেষ। এরপর আমরা চলে যাব 10 তারিখে জাবেদা। তো 10 তারিখে জাবেদা প্রিয় শিক্ষার্থী কি বলা আছে যে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, অপরপক্ষে নগদ টাকা হ্রাস পেয়েছে। আমরা জানি ব্যাংক এবং নগদ দুটাই সম্পদ, কিন্তু একটা বৃদ্ধি পেয়েছে, একটা কি হ্রাস পেয়েছে। তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে কে? ব্যাংক। তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং হ্রাস পেয়েছে কে? নগদান। তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে 10 তারিখে জাবেদা আমরা দিলাম ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। আমরা নোট লাগলাম কি? ব্যাংকে জমা দেওয়া হলো। শেষ। এরপর আমরা চলে যাব 18 তারিখে। তো 18 তারিখে আমাদের জাবেদাটা কি ছিল? তো 18 তারিখে লেনদেনটা আমাদের ছিল যে ভাড়া প্রদান করা হলো। তো ভাড়া প্রদান প্রিয় শিক্ষার্থী তোমার জন্য ভাড়া একটা ব্যয়। তো ব্যয় প্রদান করার ফলে নগদ টাকার পরিমাণ হ্রাস পায়। তো নগদ টাকা যদি হ্রাস পায় তাহলে আমরা জানি সম্পদ হ্রাস পায় মানে কি? ক্রেডিট। আর ভাড়া প্রদান করার ফলে ব্যয় বৃদ্ধি পায়। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি? ডেবিট। তাহলে ভাড়া প্রদান করা যাবে হচ্ছে ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দিলাম জানুয়ারি 8 তারিখ 18 তারিখ। তো জানুয়ারি 18 তারিখ আমরা দিলাম ভাড়া হিসাব ডেবিট 5,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। তাহলে আমরা নোট লাগলাম কি? ভাড়া প্রদান করা হলো। তাহলে 18 তারিখের লেনদেন আমাদের জাবেদা দিয়ে কমপ্লিট। এখন আমরা চলে যাব 27 তারিখের লেনদেনে। তো 27 তারিখের লেনদেনটা ছিল যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো 7,000 টাকা। তো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলনের জাবেদা তোমরা জানো যে ব্যক্তিগত প্রয়োজনে যদি লেখা থাকে তাহলে উত্তোলন হিসাব সবসময় কি হবে? ডেবিট হবে। তাহলে এখানে উত্তোলন হিসাব ডেবিট। অপরপক্ষে উত্তোলন করার ফলে ব্যাংকের টাকা পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে ব্যাংকের টাকা হ্রাস পাওয়া মানে সম্পত্তি হ্রাস পাওয়া। তাহলে সম্পত্তি হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলনের জাবেদা হচ্ছে 27 তারিখের জাবেদা আমরা কি লিখলাম? উত্তোলন হিসাব ডেবিট 7,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট 7,000 টাকা। তাহলে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে জাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা এটা নোট কি লাগলাম? ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 4, 10, 18 এবং 27 তারিখের লেনদেনের জাবেদা আমাদের দেওয়া কমপ্লিট। আশা করি তোমরা প্রত্যেকটা জাবেদা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চলে যাব গ নাম্বার কোশ্চেন। তো গ নাম্বার কোশ্চেন আমাদের বলা ছিল যে 7 তারিখ, 15 তারিখ, 22 ও 30 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব টেবিলের মাধ্যমে উপস্থাপন করো। তাহলে হিসাব সমীকরণের প্রভাব এটা দেখানোর জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 4 তারিখের লেনদেনের জাবেদাগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে 4 তারিখের লেনদেনের জাবেদার মধ্যে প্রথম যেটা আছে তাহলে এটা আমরা পরবর্তী স্লাইড থেকে শুরু করি। তাই এই হচ্ছে পরবর্তী স্লাইডে। তো পরবর্তী স্লাইডে আমাদের কোন তারিখ? প্রথম 7 তারিখ। তাহলে 7 তারিখের জাবেদা কি বলা আছে? ধারে ক্রয়। তাহলে ধারে ক্রয়ের জাবেদা তোমরা জানো ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। 7 তারিখের পর আমাদের 15 তারিখ বলা আছে যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা তোমরা জানো যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। 15 তারিখের পরে বলা আছে 22 তারিখ। 22 তারিখে জাবেদা কি ছিল? ধারে বিক্রয়। তো ধারে বিক্রয়ের জাবেদা তোমরা জানো যে ধারে বিক্রয় করার ফলে প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয় একটা আয় আর আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এটা জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। আর 30 তারিখে জাবেদা বলা আছে যে প্রাপ্য হিসাব নিকট থেকে পাওয়া গেল। তাহলে প্রাপ্য হিসাব নিকট থেকে যদি আমরা টাকা পাই তাহলে এর ফলে নগদের পরিমাণ কি পায়? বৃদ্ধি পায়। তাহলে নগদের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে নগদান হিসাব ডেবিট। নগদের পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু অপরপক্ষে পাওনাদার প্রাপ্য হিসাবের পরিমাণ কি? হ্রাস পায়। তাহলে প্রাপ্য হিসাব সম্পদ হ্রাস পেলে কি? ক্রেডিট। তাহলে এটা জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট টু নগদান হিসাব ডেবিট টু প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা জাবেদা লিখলাম 7 তারিখে জাবেদা ধারে ক্রয় জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। 15 তারিখে জাবেদা হচ্ছে যন্ত্রপাতি ক্রয় জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট।
27 তারিখে যাবে হচ্ছে ধারে বিক্রয় যাবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। আর সর্বশেষ আমাদের 30 তারিখে যাবে বলা আছে যে প্রাপ্য হিসাব নিকট থেকে পাওয়া গেল, মানে যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চারটা জাবেদা দেওয়ার পর আমাদের এখান থেকে হিসাব সমীকরণ আমরা জানি এ সমান সমান কি এর প্লাস উই। এখানে এ মানে কি অ্যাসেট এবং উই মানে কি মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের এই জাবেদা থেকে দেখতে হবে এখানে আমাদের অ্যাসেট কয়টা আছে, দায় কয়টা আছে এবং মালিকানা সত্ত্ব মানে মূলধন। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম প্রিয় শিক্ষার্থীরা আমাদের যন্ত্রপাতি হচ্ছে একটা অ্যাসেট, নগদান একটা অ্যাসেট, প্রাপ্য হিসাব একটা অ্যাসেট, আর আমাদের আর নতুন কোনো সম্পত্তি নাই। তাহলে এখান থেকে সম্পত্তি পেলাম কয়টা, তিনটা, যন্ত্রপাতি, নগদান এবং প্রাপ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের সম্পদ পাশে কয়টা কলাম হবে, তিনটা কলাম হবে। তাহলে দেখো আমরা সম্পদ পাশে কয়টা কলাম দিছি, তিনটা। নগদানের জন্য একটা কলাম দিছি, যন্ত্রপাতির জন্য একটা দিছি এবং কি প্রাপ্য হিসাবের জন্য একটা দিছি। এরপর চলে যাবে আমার দায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেছো এখান থেকে দায় হচ্ছে একটা, সেটা কি প্রদেয় হিসাব। তাহলে দায়ের পাশে আমরা শুধুমাত্র কি রাখলাম, প্রদেয় হিসাব রাখলাম। আর যা আছে সব হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে আমাদের এখানে কি আছে, মূলধন আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্বের মধ্যে সম্পদ এখান থেকে কয়টা পেলাম, তিনটা সম্পদ পাইলাম। আর দায় কয়টা পেলাম, দুইটা, একটা প্রদেয় হিসাব, একটা কি মূলধন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই মূলধনের মধ্যে আসে চারটা জিনিস। মূলধনের মধ্যে চারটা জিনিস আসে, কি কি আসে, প্রথম মূলধন যোগ হবে, আয় যোগ হবে, ব্যয় বিয়োগ হবে এবং উত্তোলনে কি হবে, বিয়োগ হবে। তো আর শেষে আমরা যে ঘরটা দেয় সেটা কি মন্তব্যের ঘর, আর প্রথম আমরা যেটা সেটা কি তারিখের ঘর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে টেবুলার ফর্ম। তো টেবুলার ফর্ম আমরা প্রত্যেকটা লেনদেন এখন পোস্টিং আমরা দেখব যে কি হয়েছে, এই লেনদেনের ফলে কি সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে না মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পেয়েছে নাকি দায় পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। তো প্রথম জাবেদা আমাদের 7 তারিখে যাবে, ধারে ক্রয়ের জাবেদা আমরা দিছি ক্রয় হিসাব ডেবিট টু প্রদেয় হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ক্রয় একটা ব্যয়, আর ব্যয় মালিকানা সত্ত্ব কি করে, হ্রাস করে। এর জন্য আমরা মূলধনে করে 20,000 টাকা কি করছি, বিয়োগ করে দিছি। আর প্রদেয় হিসাব দায়, আমরা জানি দায় ক্রেডিট ব্যালেন্স, তার মানে দায় বৃদ্ধি পেলে কি দায় পরিমাণ কি বাড়ে। এর জন্য প্রদেয় হিসাব 20,000 টাকা কি করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 2016 জানুয়ারি 7 তারিখে লেনদেনটা কি করলাম, প্রদেয় হিসাবে পরিমাণ বৃদ্ধি করলাম এবং মূলধনের পরিমাণ কি করলাম, হ্রাস করলাম। আর আমরা মন্তব্য করে দিলাম যেহেতু মূলধনের পরিমাণ মন্তব্য করে ওই সমস্ত লেনদেনগুলো আসে যেগুলা ফলে মূলধনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পায়। যেহেতু এটা মূলধনের পরিমাণ হ্রাস পেয়েছে এবং কি কারণে হ্রাস পেয়েছে, ক্রয় করার পর হ্রাস পেয়েছে। আমরা এখানে কি লিখলাম, মন্তব্য করে শুধুমাত্র কি লিখলাম, ক্রয়। এরপর চলে যাবো আমরা 15 তারিখে। তাহলে 15 তারিখে কি বলা আছে, যন্ত্রপাতি ক্রয় করা হলো। যন্ত্রপাতি ক্রয়ে যাওয়া জানো যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যন্ত্রপাতি একটা সম্পদ এবং নগদান একটা সম্পদ। তো যন্ত্রপাতি ক্রয় করার ফলে যন্ত্রপাতি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এর জন্য যন্ত্রপাতি আমরা 25,000 টাকা বৃদ্ধি করছি। অপরপক্ষে নগদান হিসাব 25,000 টাকা কি হ্রাস পেয়েছে, এর জন্য নগদান হিসাব 25,000 টাকা আমরা কি করলাম, হ্রাস করলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই লেনদেনটা একটা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, একটা সম্পত্তি হ্রাস পেয়েছে। এই লেনদেনটা মূলধনের সাথে কোনো ইফেক্ট পড়ে নাই, অতএব এটার জন্য কোনো মন্তব্য আমরা দিই নাই। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 15 তারিখের লেনদেনটা পোস্টিংটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাবো 22 তারিখের লেনদেন। তো 22 তারিখের লেনদেন আমাদের কি ছিল, বলা আছে ধারে বিক্রয়। ধারে বিক্রয়ে যাবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। তো প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব, তোমরা জানো প্রাপ্য হিসাব একটা সম্পদ। তাহলে সম্পত্তি করলে প্রাপ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার মানে বিক্রয় প্রাপ্য পরিমাণ আমরা বৃদ্ধি করলাম 24,000 টাকা। আর বিক্রয় একটা আয়, আয়ের জন্য মালিকানা সত্ত্বের পরিমাণ কি বৃদ্ধি পায়, তার মানে এখানে মূলধনের পরিমাণ 24,000 টাকা কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো 22 তারিখের লেনদেনের ফলে কি কাজটা হলো, যে প্রাপ্য হিসাবের পরিমাণ 24,000 টাকা আমরা বৃদ্ধি করলাম এবং বিক্রয়ের জন্য মূলধন হিসাব 24,000 টাকা বৃদ্ধি করলাম। যেহেতু মূলধনের সাথে এটা যোগ হয়েছে, এর জন্য এটা ধরে মন্তব্য লিখলাম কি শুধুমাত্র কি বিক্রয়। এবং সর্বশেষ যে তারিখটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 30 তারিখে প্রাপ্য হিসাব হতে পাওয়া গেল। তাহলে প্রাপ্য হিসাব থেকে পাওয়া গেল, এর জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট টু প্রাপ্য হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ডেবিট হওয়ার ফলে নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে প্রাপ্য হিসাব নিকট থেকে বৃদ্ধি পাওয়া। তাহলে প্রাপ্য হিসাব পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এর জন্য নগদের সাথে 10,000 টাকা কি করা হয়েছে, যোগ করা হয়েছে। অপরপক্ষে পাওনাদারের পরিমাণ প্রাপ্য হিসাবের পরিমাণ কি হ্রাস পেয়েছে, এর জন্য প্রাপ্য হিসাব 10,000 টাকা দ্বারা কি করা হয়েছে, হ্রাস করা হয়েছে।
আর এই লেনদেনের ফলে নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং প্রাপ্য হিসাবে পরিমাণ হ্রাস পেয়েছে। তো এটা যেহেতু মূলধনের সাথে কোনো কাজ হয় নাই, অতএব এটা মন্তব্য করে কোনো টাকা দেওয়া হয়নি। তো 30 তারিখে লেনদেন শেষ। এখন আমাদের যোগফল বের করা পালা। তো প্রিয় শিক্ষার্থীরা, নগদে করে দেখো এখানে 25,000 টাকা মাইনাস আর এখানে 10,000 টাকা প্লাস। তো প্লাসে মাইনাসে মাইনাস করার পর আমাদের মাইনাসের 15,000 টাকা থাকে। মাইনাসের 15,000 টাকা। যন্ত্রপাতি করে এখানে 25,000 টাকা আর কোনো টাকা নাই, অতএব আমাদের উদ্বৃত্ত করে এখানে 25,000 টাকা প্লাসের টাকা হয়ে গেছে। প্রাপ্য হিসাবে করে আমাদের এখানে ছিল 24,000 টাকা প্লাস, তারপরে হলো 10,000 টাকা মাইনাস। তাহলে 24 থেকে 10,000 এখানে প্লাস 14,000 টাকা থাকে। তাহলে এখানে প্লাস 14,000 টাকা আমরা বসাইলাম। সমান সমান দেওয়ার পরে এরপরে প্রতি হিসাব। তো প্রতি হিসাব এখানে ছিল 20,000 টাকা। আর যেহেতু কোনো লেনদেন নাই, তারপরে আমরা সর্বশেষ করে 20,000 টাকা আমরা বসিয়ে দিলাম 20,000 টাকা। এরপরে হচ্ছে মূলধন। তো মূলধনের ঘরে আমাদের এখানে 20,000 টাকা মাইনাস ছিল, তারপরে আবার 24,000 টাকা প্লাস। তো প্লাসে মাইনাসে মাইনাস করার পর 4,000 টাকা প্লাসে থাকে। তো এই জন্য আমরা 4,000 টাকা প্লাস এখানে বসিয়ে দিলাম। এরপর আমাদের দেখতে হবে যে সম্পদ এবং দায় প্লাস মালিকানা দুটাকে কি সমান হয়েছে কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 24 এবং 4 এই দুইটা যোগ করার পরে 15,000 টাকা মাইনাস করবো। তাহলে মাইনাস করার পর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 24,000 টাকা। তাহলে কিভাবে করলাম? 14 প্লাস 25 মাইনাস কত? 15,000 সমান সমান কত থাকবে? 24,000 টাকা। আর এই পাশে 20,000 টাকা প্লাস কত? 4,000 সমান সমান কত? 24,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 24,000 টাকা সম্পদ এবং দায় এবং মালিকানা সম্পদের যোগফল কত? 24,000 টাকা। তাহলে হিসাব সমীকরণের দুই পক্ষ আমাদের মিলে গেছে। তার মানে আমাদের 7 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 30 তারিখে যে লেনদেনগুলি পোস্টিং আছে, তাহলে প্রত্যেকটা পোস্টিং আমাদের কি আছে? ঠিক আছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, হিসাব সমীকরণের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাবটিগুলোর মাধ্যমে কিভাবে উপস্থাপন করতে হয় এবং কিভাবে লেনদেনে পোস্টিং দিতে হয় এটা তোমরা সকল বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, ভবিষ্যতে হিসাব বিজ্ঞান সম্পর্কে আরো মজার মজার তথ্য জানার জন্য এখনই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।